আজকের বিষয় বায়োসাভার্ট সূত্রের দ্বিতীয় প্রয়োগ, যেটা হচ্ছে বৃত্তাকার পরিবাহী। বৃত্তাকার পরিবাহীর জন্য আমরা দুটো ক্যালকুলেশন করব। প্রথম হচ্ছে বৃত্তের কেন্দ্রে, দ্বিতীয় হচ্ছে বৃত্তের অক্ষ বরাবর। তাহলে বৃত্তের কেন্দ্রে যদি ক্যালকুলেশন করি, ধরে নিচ্ছি একটি বৃত্তাকার পরিবাহী আছে, যার মধ্য দিয়ে এই বরাবর ধরে নিচ্ছি তড়িৎ প্রবেশ করেছে। তাহলে এটা ঘুরবে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে এবং এই লাইন বরাবর বেরিয়ে এসছে। তাহলে বলতে পারি আই কারেন্ট প্রবেশ করেছে এবং আই কারেন্ট বেরিয়ে এসছে। তাহলে আমরা ক্যালকুলেশন করতে চাইছি এখানে এই ও বিন্দুতে। ধরে নিচ্ছি এই বৃত্তাকার পরিবাহীর ব্যাসার্ধ হচ্ছে আর। ক্যালকুলেশন করবার জন্য এখানে আমরা একটা ক্ষুদ্র পোর্শন নিচ্ছি ডেল্টা এল। তাহলে এই ডেল্টা এর ডাইরেকশান হবে ঠিক স্পর্শক বরাবর। তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এক্ষেত্রে আর এবং ডেল্টা আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা বায়োসাভার্ট সূত্র লাগাই, তাহলে বায়োসাভার্ট সূত্র অনুযায়ী ডিবি ক্ষুদ্র অংশের জন্য নিতে পারি। ডিবি ইকুয়ালস টু সূত্র লিখতে পারি মিউ নট বাই 4 পাই আই ডেল এল সাইন 90 ডিগ্রি বাই ব্যাসার্ধ অর্থাৎ আর স্কোয়ার। और লেখা যেতে পারে ডিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই ডেল্টা এল বাই আর স্কোয়ার। এখন যদি আমরা পুরো লুপটার জন্য ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে এটা সামেশন নিয়ে কাজ করতে পারবো। অতএব সামেশন ওভার ডিবি ইকুয়ালস টু, যদি আমরা বি লিখি, অতএব বি ইকুয়ালস টু লেখা যাবে মিউ নট আই বাই 4 পাই আর স্কোয়ার সামেশন ওভার ডেল্টা এল। এবার এই ডেল্টা এলের যদি সামেশন করি, সেক্ষেত্রে আমরা পেয়ে যাব বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু 2 পাই আর। কারণ ডেল্টা এল যদি পুরোটা নেই, সেটা বৃত্তের পরিধি আসবে এবং পরিধির মান ব্যাসার্ধ আর হওয়ার জন্য 2 পাই আর। তাহলে সমাধান করলে পাবো বি ইকুয়ালস টু মিউ নট আই বাই, এখানে উপর নিচে 2 পাই ক্যান্সেল হবে, একটি আর ক্যান্সেল হচ্ছে, তাহলে এটা পড়ে থাকবে বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 2 আর। এইটা আমরা ক্যালকুলেশন করছি যদি পাক সংখ্যা এন ইকুয়ালস টু 1 হয়। এবার যদি পাক সংখ্যা এন হয়, সেক্ষেত্রে বি এর মান লিখতে পারবো মিউ নট এন আই বাই 2 আর। এটা হয়ে যাবে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান। প্রথমটা আসছে একটি মাত্র পাক সংখ্যার জন্য এবং দ্বিতীয়টা আসছে যদি পাক সংখ্যাটা একাধিক হয়, অর্থাৎ এক্ষেত্রে আমরা এন দিয়ে সেটাকে ডিনোট করতে পারি। নেক্সট আমরা এর কিছু স্পেশাল কেস নেব, এর কিছু অ্যাপ্লিকেশন নিচ্ছি। যেমন যদি এইরকম একটি পরিবাহী আসে, ধরে নিচ্ছি এখান দিয়ে একটি তার আসছে, এবার এইরকম বাঁক নিয়ে এটা বেরিয়ে আসছে। তাহলে এখান দিয়ে যদি কারেন্টটা এইভাবে প্রবেশ করে বেরিয়ে আসে, তাহলে আমরা এইটুকু অংশের জন্য ক্যালকুলেশন করতে চাইছি। ধরে নিচ্ছি এটা এখানে যে কোণটা করে থিটা, এটার প্রবাহটা যদি আই হয় এবং এই ব্যাসার্ধটা যদি আর হয় এবং এই বিন্দুটা যদি ও হয়, ওতে বি এর মানটা নির্ণয় করব। তো এটা বেশ কিছুটা আমরা ঐকিক নিয়মের জন্য করতে পারি। তাহলে এখানে বৃত্তাকার পরিবাহীর জন্য কেন্দ্রে যে কোণটা তৈরি হয় সেটা হয় 2 পাই। তাহলে আমরা নিতে পারি 2 পাই কোণের জন্য বি হচ্ছে মিউ নট আই বাই 2 আর। ক্যালকুলেশন থেকে আমরা এটা পেয়েছি। তাহলে ঐকিক নিয়মের মতো করতে পারি। থিটা কোণের জন্য হয়ে যাবে বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 2 আর ইন্টু থিটা বাই 2 পাই। এটা হয়ে যাবে যে কোনো কোণের জন্য ও বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান। যেমন যদি এক্ষেত্রে আমরা একটি অঙ্ক বা একটা এক্সাম্পল নেই, তাহলে এক্সাম্পল অনুযায়ী ধরে নিচ্ছি যে এইভাবে একটি তার গেছে, এই বরাবর আই কারেন্ট গেছে, এইটা গেছে এখান থেকে এই বরাবর বেরিয়ে এসছে। তাহলে আমরা ক্যালকুলেশন করতে যাচ্ছি, এখানে একটি বিন্দু নিচ্ছি পি, পিতে চুম্বক ক্ষেত্র কতটা আসবে। তাহলে এইটা যদি এই বৃত্তের ব্যাসার্ধ হয়, তাহলে এক্ষেত্রে এটাও আর হবে, এক্ষেত্রে এটাও আর হবে। তাহলে এখানে টোটাল 3টা পার্ট আছে, অর্থাৎ 3টা তারের অংশ আছে, এটা একটা,
এটা 2 নাম্বার নিচ্ছি, এটা 3 নাম্বার নিচ্ছি। এবার 1 আর 3-এর জন্য যেহেতু পি বিন্দুটা এই তারের বর্ধিতাংশের উপর অবস্থিত, তাই 1 আর 3-এর জন্য চুম্বক ক্ষেত্রটা শূন্য হবে, একমাত্র থাকবে 2 নাম্বার তারের জন্য। তাহলে 2 নাম্বার তারের জন্য বিটা নিতে পারি μ0I/2r ইন্টু সমীকরণ হচ্ছে θ/2π। তাহলে এখানে দেখা যাচ্ছে থিটা কোণের মান হচ্ছে পাই, অতএব আমরা লিখতে পারবো μ0I/2r ইন্টু π/2π। তাহলে এক্ষেত্রে বি এর মান হয়ে যাবে μ0I/4r, এটা হয়ে যাবে বি এর মান। এবার এক্ষেত্রে বি এর দিকটা কীরকম হবে? তো বি এর দিক আমরা আগেই ম্যাক্সওয়েলের ক্রস কিউ নিয়ম থেকে বের করে রেখেছি। যদি ঘড়ির কাঁটার দিকে প্রবাহ হয় তার ক্ষেত্রে ডাউনওয়ার্ড, এবং ঘড়ির কাঁটার বিপরীতে যদি হয় তার ক্ষেত্রে আপওয়ার্ড। মানে এর ম্যাক্সওয়েল থেকে আমরা জানি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহটা হয় তার ক্ষেত্রে এটা হবে আপওয়ার্ড, আর যদি ঘড়ির কাঁটার দিকে হয় তার ক্ষেত্রে এটা হবে ডাউনওয়ার্ড। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রবাহটা ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, তাই এক্ষেত্রে বি এর মান μ0I/4π হওয়ার সাথে সাথে এর দিকটা হয়ে যাবে ডাউনওয়ার্ড। এভাবে আমরা চুম্বক ক্ষেত্রের মান বৃত্তাকার পরিবাহীর জন্য কেন্দ্রের জন্য নির্ণয় করতে পারি। নেক্সট আসবো আমরা অক্ষের জন্য। তাহলে নেক্সট বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপর ক্যালকুলেশন করব। ধরে নিচ্ছি এই টাইপের একটি বৃত্তাকার পরিবাহী নিচ্ছি, যার জন্য ঘড়ির কাঁটার বিপরীত দিকে কী হচ্ছে, তড়িৎরা প্রবাহিত হচ্ছে। আইটা ঘড়ির কাঁটার বিপরীতে যাচ্ছে। তাহলে এটা যদি কেন্দ্র হয়, নাম দিচ্ছি ও বিন্দু থেকে এখান থেকে কিছুটা দূরত্ব, ধরে নিচ্ছি এই দূরত্বটা যদি এক্স হয়, এক্স দূরত্বে আমরা ক্যালকুলেশন করব। ধরে নিচ্ছি এইখানে আমরা পি বিন্দুতে নির্ণয় করতে যাচ্ছি। তাহলে এক্ষেত্রে যে বৃত্তটা নিয়েছি তার ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর, এখানে আমরা একটা ক্ষুদ্র অংশ নিতে পারি যেটা হচ্ছে ডিএল। তাহলে এই ডিএল এর জন্য এটা যদি আমরা টানি, এটা যখন এই পি বিন্দুতে ছেদ করবে এই দূরত্বটা নিচ্ছি আমরা ইউ। তাহলে ইউ ইকুয়ালস টু লিখতে পারি √r² প্লাস x²। এবার কার সাথে কি কোণ আসবে দেখব। এটা যদি আমরা ফিজিক্যালি দেখি, ধরে নিচ্ছি আমরা এই টাইপের একটি জিনিস নিচ্ছি। এই ক্ষেত্রে যে চুড়িটা দেখানো হয়েছে এই চুড়িটা বরাবর তড়িৎরা প্রবাহিত হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এবং এই যে এই গোলাপি রঙের যে পেনটা এখানে আটকানো আছে সেটা হচ্ছে ইউ। তাহলে ইউর সাথে দেখা যাচ্ছে এই পেনটার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এবং এখানে যেটা চুম্বক ক্ষেত্র হবে সেইটা হবে এই গোলাপি লাইনের সাথে 90 ডিগ্রি। তাহলে এটার এই ডিএল অংশের জন্য এই পি বিন্দুতে যদি আমরা বায়ো-সাভার্টের সূত্র নেই, আমরা লিখতে পারবো ডিবি ইকুয়ালস টু μ0/4π ইন্টু আই ডিএল সাইন অফ 90 ডিগ্রি। এখানে 90 ডিগ্রি নেওয়া হচ্ছে কারণ ডিএল এর সাথে ইউর কোণটা হচ্ছে 90 ডিগ্রি। পাশে লিখতে পারি ডিএল পারপেন্ডিকুলার টু ইউ, এটা আমরা নিতে পারি বাই দূরত্বের স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে আমরা ইউ স্কোয়ার নিতে পারি। অর ডিবি ইকুয়ালস টু আসবে μ0/4π ইন্টু আই ডিএল বাই ইউ স্কোয়ার। এইবার এই ডিবির দিক কোনটা হবে? যেহেতু প্রবাহটা এই দিক বরাবর আছে, অর্থাৎ ঘড়ির কাঁটা বিপরীত দিকে, তাই এক্ষেত্রে ডিবিটা ঠিক ইউর সাথে 90 ডিগ্রিতে আসবে। এক্ষেত্রে এটাকে আমরা ডিবি লিখতে পারি। তো এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে আমার 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা ধরে নিচে আছে থিটা। এইবার এটা যদি থিটা হয়, এই ডিবিটাকে আমরা উপাংশে ভাঙব। যদি এটাকে উপাংশে ভাঙি, এই অ্যাঙ্গেলটা থিটা হওয়ার দরুন এক্ষেত্রে এই অ্যাঙ্গেলটাও কী হবে, থিটা হয়ে যাবে। তাহলে এই বরাবর লিখতে পারি ডিবি কস অফ থিটা, এবং এই বরাবর নিতে পারি ডিবি সাইন অফ থিটা। একইভাবে যদি আমরা নিচে আর একটা পোর্শন কনসিডার করতাম ডিএল, তার জন্য একই রকমের ছবি আসতো। এটা জুড়ে দেবো, জুড়ে দিলে এর ক্ষেত্রে যেটা আসবে সেটা এই বরাবর আসবে ডিবি, এবং এটা যদি লম্ব টানি এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটাও যদি থিটা হয়, এটাকে লিখতে পারবো ডিবি কস অফ থিটা, এটা হয়ে যাবে ডিবি সাইন অফ থিটা। এই অ্যাঙ্গেলটা থিটা আছে। তাহলে দেখা যাচ্ছে এক্ষেত্রে যদি আমরা পুরো লুপটা নেই, সেক্ষেত্রে এই বরাবর যে উপাংশটা আছে, অর্থাৎ উলম্ব বরাবর যে উপাংশটা আছে সেটা পরস্পরকে প্রশমিত করে দিবে, একমাত্র অনুভূমিক বরাবর উপাংশটা থাকবে।
তাহলে অনুভূমিক বরাবর যে উপাংশ আছে সেটা ডিবি সাইন থিটা, পুরো তারটার জন্য আমরা সামেশন নিয়ে ক্যালকুলেশন করতে পারি। অতএব লিখতে পারবো মোট ক্ষেত্র, এটা লিখতে পারি বি ইকুয়ালস টু সামেশন ওভার ডিবি সাইন অফ থিটা। এবার এটাকে বসাতে পারবো সামেশন ওভার ডিবির মান আমরা জানি এটা এসছে মিউ নট আই বাই 4 পাই ইউ স্কোয়ার ইন্টু ডিএল ইন্টু সাইন থিটা। তাহলে এই ত্রিভুজ থেকে নিতে পারি সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, তো এক্ষেত্রে আমরা লিখতে পারবো লম্ব আর বাই অতিভুজ ইউ। তাহলে এটা সমাধান করলে পাবো মিউ নট আই বাই 4 পাই ইউ কিউব ইন্টু আর সামেশন ওভার ডিএল ইকুয়ালস টু লেখা যেতে পারে মিউ নট আই আর বাই 4 পাই ইউ কিউব ইন্টু 2 পাই ইন্টু আর। और এখান থেকে অ্যারেঞ্জমেন্ট করলে পাবো বি ইকুয়ালস টু মিউ নট আই বাই এখানে 2 পাই এখানে 2 পাই ক্যান্সেল, একটা 2 পড়ে থাকবে ইন্টু আর স্কোয়ার বাই ইউ কিউব। এবার ইউর মান আমরা এখান থেকে জানি ইউ ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তার রুট আছে। তাহলে এক্ষেত্রে যেহেতু ইউ ইকুয়ালস টু আমরা পাচ্ছি রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, অতএব এক্ষেত্রে আমরা লিখতে পারবো বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 2 ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটা হয়ে যাবে অক্ষের উপর বি এর রাশিমালা। নেক্সট, তো এখান থেকে আমরা কিছু স্পেশাল কেসে আসবো। তো এইটা যেটা ক্যালকুলেশন করলাম সেক্ষেত্রে পাক সংখ্যা এন ইকুয়ালস টু 1 আছে। তো প্রথম কেস, যদি পাক সংখ্যা সমান এন হয় সেক্ষেত্রে বি এর মান হবে বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 2 ইন্টু এন আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটা 1 নম্বর সমীকরণ নিয়ে রাখছি। 2 নম্বর নেব যদি বৃত্তের কেন্দ্রে ক্যালকুলেশন করি। বৃত্তের কেন্দ্রে অর্থাৎ এক্ষেত্রে এই পি বিন্দুটা শিফট হয়ে ওতে আসবে, অর্থাৎ শর্ত লিখতে পারি এক্স ইকুয়ালস টু 0। যদি এক্স ইকুয়ালস টু 0 এই 1 নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা পাবো 1 নম্বর সমীকরণ থেকে বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 2 ইন্টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। और এখান থেকে আমরা সমাধান করলে পাবো বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 2r। তাহলে আমরা সাধারণ যেটা বৃত্তের কেন্দ্রের জন্য বের করেছিলাম সেই রাশিমালায় আসছে মিউ নট আই বাই 2r। এইভাবে আমরা অক্ষের উপর চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারি। তাহলে অক্ষের জন্য যে সমীকরণটা এলো সেটা পেলাম বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 2 ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এটাকে যদি আমরা গ্রাফে প্লট করি, গ্রাফের দুটো অ্যাক্সিস নিচ্ছি, ধরে নিচ্ছি এই বরাবর এক্স অক্ষ আছে, এই বরাবর বি অক্ষ আছে। এবার এটাকে যদি আমরা এক্ষেত্রে প্লট করি, এক্ষেত্রে গ্রাফের নেচারটা আসবে এই টাইপের। দুপাশে এটা বিস্তৃত হবে, খেয়াল রাখতে হবে এটা কোনো সময় কি করবে এই অক্ষকে যেন ছেদ না করে। এক্ষেত্রে গ্রাফটার নেচার এই টাইপের আমরা দেখতে পারি। নেক্সট আমরা আলোচনা করব হেলমনটজের দ্বৈত কুণ্ডলী। তাহলে শুধু যদি একটা কুণ্ডলী থাকে তার ক্ষেত্রে দেখা যাচ্ছে কেন্দ্রে কি হচ্ছে, পিকটা সবচেয়ে বেশি হচ্ছে, কেন্দ্র থেকে যত দূরে যাব তত কি হচ্ছে বি এর মানটা এক্স এর রেসপেক্টে কমছে। তো হেলমনটজের দ্বৈত কুণ্ডলীর ছবিটা এরকম হবে। ধরে নিচ্ছি এইখানে একটি কুণ্ডলী থাকবে এবং ঠিক এর সম অক্ষে আর একটি কুণ্ডলী আমরা এখানে নিচ্ছি। ধরে নিচ্ছি প্রথম কুণ্ডলীতে আই প্রবেশ করেছে, দিয়ে বেরিয়ে দ্বিতীয় কুণ্ডলীতে প্রবেশ করে দ্বিতীয় কুণ্ডলী থেকে আই কারেন্ট বেরিয়ে গেছে। এবার যদি এইটা এর অক্ষ হয়, আমরা এখানে এই বিন্দুতে ক্যালকুলেশন করতে চাইছি, ধরে নিচ্ছি এটা ও বিন্দু। এবার এই দুটো কয়েলের মধ্যে সেপারেশনটা আমরা আর নিতে পারি। তাহলে
দুটো যেহেতু ইন্ডিভিজুয়াল কুণ্ডলী আছে, দুটোর মধ্যে যেহেতু আই প্রবাহ যাচ্ছে, সেক্ষেত্রে দুটোর জন্যই রাশিমালা একই আসবে। এখানে 1 নম্বর সমীকরণে যে পেয়েছি আমরা বি ইকুয়ালস টু মিউ নট আই আর স্কোয়ার বাই 2 ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, সেই সমীকরণ অনুযায়ী এটাকে আমরা গ্রাফে প্লট করতে পারি। তাহলে যদি একে গ্রাফে প্লট করি তাহলে দুটো কুণ্ডলীর জন্য আমরা দুটো গ্রাফ পাবো। তো দুটো কুণ্ডলীর জন্য আমরা দুটো বি নিচ্ছি, এটা একটা প্রথম কুণ্ডলীর জন্য, এটা দ্বিতীয় কুণ্ডলীর জন্য। এই বরাবর আমরা এক্সকে প্লট করছি। তাহলে প্রথম কুণ্ডলীর জন্য যে লেখচিত্রটা আসবে সেটাকে আমরা এইভাবে দেখাতে পারি, এবং দ্বিতীয় কুণ্ডলীর জন্য লেখচিত্রটাকে আমরা এই রকমভাবে দেখাতে পারি। তাহলে এই মধ্যবিন্দুতে আমরা বুঝতে পারছি যে দুটো ফিল্ডের উপরিপাত হবে। তাহলে উপরিপাত হলে এর লব্ধি লাইনটা ধরে নিচ্ছি এইভাবে যাবে, মাঝে কিছুটা অংশ ফ্ল্যাট থাকবে, তারপর আবার এটা দূরত্বের সাথে পরিবর্তিত হবে। তাহলে এখান থেকে এই অংশ পর্যন্ত কি হচ্ছে, এটা ফ্ল্যাট লাইন থাকছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা এই রেঞ্জের মধ্যে যে কোনো জায়গায় দেখি না কেন বি ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়ে যাবে। তো এক্ষেত্রে এই যন্ত্রের এইরকম একটি রেঞ্জ পাবো যেখানে যে কোনো জায়গার মধ্যে যদি আমি নিডিলটা বসাই সে সমমানের চুম্বক ক্ষেত্র অনুভব করবে। দিলে যন্ত্রটা কী হবে, সুবেদী হবে এবং এ খুব ভালো রিডিং নিয়ে দিতে পারবে। তো এই দুটো হচ্ছে বায়োসাভার্টের অ্যাপ্লিকেশন। এবার এখান থেকে যদি আমরা একটা এক্সাম্পল নিই, প্রথম থেকে যা পড়লাম তার উপর একটি এক্সাম্পল ধরে নিচ্ছি। এইরকম একটি পরিবাহী তার গেছে, তো এই তারটার ধরে নিচ্ছি এই বরাবর কারেন্ট আই গেছে, এখান দিয়ে আই বেঁকেছে, দিয়ে এইটা দিয়ে বেরিয়ে গেছে। আমরা নির্ণয় করতে চাইছি, এখানে একটি বিন্দু নিচ্ছি পি, পি বিন্দুতে ফিল্ডের মানটা নির্ণয় করতে চাইছি। তো এটার ব্যাসার্ধ আর ধরছি, এটারও আর ধরছি। তাহলে এটার টোটাল 3টা পার্টে ক্যালকুলেশন হবে। এটা 1 নাম্বার, বাঁকটা নিচ্ছি 2 নাম্বার এবং এটা নিচ্ছি 3 নাম্বার। তাহলে 1 নাম্বার অংশের জন্য যে ফিল্ডটা হবে, 1 নাম্বার অংশের জন্য দেখতে পাচ্ছি এটা অর্ধ অসীম তার। তাহলে এক্ষেত্রে ফিল্ডটাকে যদি বি1-এ দেখাই, বি1-এর মান হবে, লিখতে পারবো মিউ নট আই বাই 4 পাই ইন্টু আর। এটা আমরা আগের ক্লাসে ক্যালকুলেশন করেছি। এবার এর ডাইরেকশান কোনটা হবে, এক্ষেত্রে আমরা জানি যে এই তারটার ক্ষেত্রে এই দিক বরাবর আপওয়ার্ড এবং এই দিক বরাবর ডাউনওয়ার্ড হয়। তাহলে এটাও কি হবে, ডাউনওয়ার্ড ডাইরেকশান হবে। এবার 2 নাম্বার অংশ অর্থাৎ এই বাঁকটার জন্য এখানে যে কোণটা হচ্ছে সেটা 90 ডিগ্রি দেখতে পাচ্ছি। তাহলে আমরা বি2 ইকুয়ালস টু লিখতে পারবো মিউ নট আই বাই 2r ইন্টু সমীকরণ ছিল হচ্ছে থিটা বাই 2 পাই। তাহলে এখানে বসাতে পারবো মিউ নট আই বাই 2r ইন্টু পাই বাই 2 বাই 2 পাই। তাহলে সমাধান করলে পাবো মিউ নট পাই আই বাই নিচে হয়ে যাচ্ছে 8 পাই ইন্টু আর। এবার উপর নিচে পাই ক্যান্সেল করতে পারি, তাহলে এটা চলে আসবে মিউ নট আই বাই 8r। এটা হয়ে যাচ্ছে 2 নাম্বারের জন্য, আর এটা ছিল 1 নাম্বারের জন্য। এবার এটা ডাইরেকশান, এটাও যেহেতু ঘড়ির কাঁটার দিকে আছে তাই এর ক্ষেত্রেও ফিল্ডের ডাইরেকশানটা হবে ডাউনওয়ার্ডে। নেক্সট আমরা আসবো 3 নাম্বার অংশের জন্য। 3 নাম্বার অংশের জন্য তারটা দেখতে পাচ্ছি অর্ধ অসীম, তো সেক্ষেত্রেও বি3 ইকুয়ালস টু লিখতে পারি মিউ নট আই বাই 4 পাই ইন্টু আর। এক্ষেত্রেও ডাইরেকশান কী হবে, ডাউনওয়ার্ড হবে। এটা হচ্ছে 3 নাম্বার। অতএব পি বিন্দুতে মোট ফিল্ড বি ইকুয়ালস টু লেখা যেতে পারে বি1 প্লাস বি2 প্লাস বি3। কেন প্লাস করছি, কারণ 3টাই ডাউনওয়ার্ড ডাইরেকশান আছে। এবার এই মানগুলো বসিয়ে দিতে পারি। তাহলে প্রথমটার মান আসছে মিউ নট আই বাই 4 পাই আর, দ্বিতীয়টার মান আসছে মিউ নট আই বাই 8r, তৃতীয়টার মান আসছে মিউ নট আই বাই 4 পাই আর। এবার এইটাকে যদি ক্যালকুলেশন করি আমরা লব্ধি ফিল্ডটা কতটা হবে সেটা নির্ণয় করতে পারবো। এইভাবে এই প্রবলেমগুলোকে আমরা সমাধান করতে পারি।